আমরা দিনে দিনে একে অন্যের অসহ্য হয়ে উঠতেছি, নিজের মতের থেকে সামান্য ভিন্ন কোনো মত হলে মারতে উঠতেছি। এইগুলা দেখলে এই গল্পটা কথা মনে পড়ে। আপনাদের কি মনে আছে বৈষম্য বিরোধী আন্দোলনের ঠিক কোন পর্যায়ে এর সাথে আমাদের মতো সাধারণ মানুষরা কানেক্ট করেছে? আমি বহু মানুষকে প্রশ্ন করেছি, তাদের প্রায় প্রত্যেকে জবাব দিয়েছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের সময়। এর মানে নিশ্চয়ই এরকম না যে আপালিক ছাড়া বাংলাদেশের সবাই রাজাকার, বরং আওয়ামী লীগ সরকার 16 বছর ধরে যে ট্যাগিংয়ের বাইনারি দিয়ে সমস্ত বিরোধী কণ্ঠ দাবায়ে রাখছিল, এই স্লোগান তার উচিত জবাব। জুলাই মাসের 17 তারিখে সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ শায়ানকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি খুব সুন্দর করে জবাব দিয়েছিলেন, তাকে কোট করছি, হয় মুক্তিযোদ্ধা নয় রাজাকার, এগুলি আর কাজ করবে না রে ভাই। আমাদের নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি তারা অনেক স্মার্ট, তারা অনেক বুদ্ধিমান, তারা এগুলি আর খাবে না। মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এটা হচ্ছে তাদের পলিটিক্যাল একটা চাল, এটা দিয়ে এরা সবসময় মানুষকে ভাগ করে রাখে, এটা দিয়ে চুপ করায় রাখে। এই খেলাই তারা খেলে যাচ্ছে মাসের পর মাস, বছর পর বছর, যুগের পর যুগ, এবং এই জিনিসটা আপনারাই হতে দেন। একটা ন্যায্য অধিকারের কথা জিজ্ঞেস করব, তখন বলে দেয় রাজাকার। এই যে কথাটা বলে কেউ রাজাকার তকমা চায় না, আমি তো চাই না। আমার দেশ অনেক কষ্টে স্বাধীন হয়েছে, কে চায় এ তকমা পেতে? কিন্তু এটাকে ব্যবহার করা হয়, এই ব্যবহারের হাতটাকে এবার ছাত্ররা মুচড়ে দেওয়ার চেষ্টা করলো, এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষেরও এটা মুচড়ে দেওয়া উচিত। কোটেশন শেষ হলো, কিন্তু আমার কথা হচ্ছে যে দেখেন, আমরা কেউ রাজাকার হইতে চাই না, আমরা কেউ রাজাকার হওয়াটাকে নিজেরা মনে করি না। তাই বইলা যেগুলি হচ্ছে যে মুক্তিযুদ্ধের সিম্বল আছে, যেগুলি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমাদের কাজ করেছে, সেগুলির বাইরে যাওয়াটারও আমি আসলে স্মার্টনেস মনে করি না। আমরা মনে করি এই প্রজন্ম খুবই স্মার্ট, এবং এই প্রজন্মের লোকদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে যে তারা দেশকে ভালোবাসাটা কিভাবে দেখাবে। এটা কোনো কিছু একটা চাপায় দেওয়ার জিনিস কিন্তু না। আমরা ফিরে আসি যে না। পাশাপাশি একটা কথা মনে হচ্ছে এই ট্যাগিং দিয়া বাংলাদেশে বেশিরভাগ মানুষ দাবি করে যে তার দাদা বা নানা বা তার চেয়ে একটু আগের পুরুষরা তারা জমিদার ছিল। এক ভদ্রলোক আমার বলল যে যেই পরিমাণ মানুষ বাংলাদেশে দাবি করে যে তাদের দাদা বা নানা জমিদার ছিল, সেই পরিমাণ জমি বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের আকৃতিটা রাশিয়ার সমান হইতো, অন্তত কানাডার সমান। এই যে আমরা কেউ কাউরে সইতেই পারি না, আর কেউ কিছু অপছন্দের বললে অন্যরকম হইলেই তারা সন্দেহ করতে থাকি। আমাদের মনেই হয় না আমাদের মানুষের উপরে হাত তোলার অধিকার নাই, আমার আরেকজনের বাড়িতে গিয়ে দখল করার অধিকার নাই। এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, কত রকম কমিউনিকেশন, কত রকম অ্যাপ, অথচ আমরা কেউ কাউরে চিনি না, আমরা একটু শুনি না আরেকজনের কথা, আমাদের আত্মার সাথে আত্মার যোগাযোগ নাই। বাইনারি থেকে বেরই হইতে পারলাম না আমরা, যে বাইনারি থেকে রেহাই পাওয়ার জন্য বাচ্চাগুলি মারা গেল, আমরা কবে সামনের মানুষটার দিকে ঠিকঠাক দেখব? কবি ব্রাত্য রায়সু তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ফেসিবাদের একদম পয়লা নম্বর কাজ হলো ট্যাগিং। প্রথম ট্যাগিংয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অপর বা আদার করে ফেলা, মানুষকে পশু হিসাবে দেখানো এবং শিকারের উপযুক্ত টার্গেটে পরিণত করা। আমরা সেই সময় আর ফেরত আনতে দিব না। নব্য ফেসিবাদকে না বলুন। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটা বই আছে দি আইডিয়া অফ জাস্টিস নামে, সেখানে তিনি বলেছেন আজকাল মানুষকে যে কোনো নির্দিষ্ট একটা পরিচয় সীমাবদ্ধ করে ফেলা এবং সেই অনুযায়ী তার দায়িত্ব ঠিক করে দেওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। যেমন মেয়ে মানুষ রান্না করবে না, এটা একটা কথা হইলো, অথবা সে বেটা ছেলে হয়ে বউয়ের ভাত রাঁধে আর বউ চাকরি করে, অথবা দেখছো উমুক তুমুক ধর বেটারে। তো এই যে বাইরের থেকে এই রকম এক একটা পরিচয় ঠিক করে দেওয়া এবং সেই অনুযায়ী একজন মানুষের কোনো কাজটা করা উচিত সেইটাও চাপিয়ে দেওয়া, এতে যার উপর এগুলি চাপানো হচ্ছে মানুষ হিসাবে তার অধিকার খর্ব করা হয়। একজন ব্যক্তি সে কি বিশ্বাস করবে, কি তার ভালো লাগবে, কোন দলের সাথে মিশবে, কাকে ভালোবাসবে, যতক্ষণ অন্য কারো ক্ষতি সে করতেছে না, তার সম্পূর্ণ অধিকার আছে নিজের মতো করে নিজের জীবন সাজানোর, নিজের রাস্তা ঠিক করার। অন্যের এক্সপেকটেশন অনুযায়ী আমার যদি নিজের পারিপার্শ্বিক গুটায় আনতে হয়, এটা আমার প্রতি অন্যায় বা ইনজাস্টিস।